প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 292 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে নিউ জলপাইগুড়ি থেকে সুপ্রতীক ঘটক, আর দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে তাতে অসুবিধে কিছু নেই, আমাদের চাই ভালো ঘটনা, আর সেরকমই দুটো ঘটনা আজকে পেয়ে গেছি। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 292 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম সুপ্রতীক ঘটক। আমিও আমার দাদা দুজনেই বাইক চালাতে ভীষণ ভালোবাসি। 2015 সালের সেপ্টেম্বর মাসে আমি আর দাদা ঠিক করি গ্যাংটক থেকে নর্থ সিকিমের লাচেন গ্রামে পৌঁছাবো। এই ইচ্ছা আমাদের বহু দিনের ছিল। গ্যাংটকের এত কাছে থাকা সত্ত্বেও এত বছরে সেই ইচ্ছা আমাদের পূরণ হয়নি। পরিকল্পনা ছিল ভোর 4টের সময় গ্যাংটক থেকে রওনা দেব আর চেষ্টা করব রাত 9টার মধ্যে লাচেন পৌঁছানোর। সবকিছু ঠিকঠাকই চলছিল। নির্দিষ্ট দিনে আমরা ভোর 4টে নয়, ভোর 5টার সময় গ্যাংটক থেকে রওনা দিলাম। কিন্তু মঙ্গন পৌঁছতে শুরু হলো প্রবল বৃষ্টি, আর আমাদের সেখানেই থামতে হয়। একেবারে অন্ধকার হয়ে এসছে। যখন বৃষ্টি থামল তখন দুপুর 3টে। লাচেন তখনও বেশ অনেক কিলোমিটার দূরে। বৃষ্টির কারণে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমরা ততক্ষণ মঙ্গনের একটা রেস্টুরেন্টে বসেছিলাম। সেখানকার লোকজন আমাদেরকে বলে যে এতক্ষণ বৃষ্টি হয়েছে, রাস্তা এখন আরো বিপজ্জনক হয়ে উঠেছে, আপনারা আজকে যাবেন না। কিন্তু আমরা তাদের মানা শুনিনি। যত আমরা পাহাড়ে উঠতে থাকি বহু লোক আমাদেরকে আগে যেতে মানা করে। আমরা তখন ভেবেছিলাম যে অন্ধকারে দৃশ্যমানতা কম থাকার কারণেই হয়তো লোকে এমনটা আমাদেরকে বলছে আর বারণ করছে। রাস্তা চলতে চলতে আবার টিপ টিপ বৃষ্টি শুরু হলো। আমরা ধীর গতিতে বাইক চালাতে লাগলাম। রাস্তা প্রচণ্ড পিচ্ছিল হয়ে গিয়েছিল। চারিপাশে যেন খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার ডান দিকে একটা উজ্জ্বল সাদা রঙের ভবন দেখতে পেলাম। ভবনটি দেখতে বেশ সুন্দর। তারপর পের হলাম একটা ছোট্ট ব্রিজ। ব্রিজটা পেরোবার ঠিক পরে রাস্তার বাঁ পাশে দেখলাম একটা লাল রঙের টাটা সুমো গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই গাড়িটাকে পেরিয়ে কিছু দূর এগিয়েই দেখলাম রাস্তার ডান দিকে একটা ছাগল ঘাস খাচ্ছে। এই দৃশ্য এমন কিছু অস্বাভাবিক নয়। আমি ধীর গতিতে বাইক নিয়ে এগিয়ে চলেছি। আমার দাদা একটু পেছনে পড়ে গিয়েছিল, কারণ তার বাইকের পেছনে বাঁধা লাগেজ একটু ঢিলে হয়ে গিয়েছিল। তাই আমি একাই পথ চলছিলাম। কিছু দূর এগিয়ে রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে চা খেতে থাকলাম আর দাদার জন্য অপেক্ষা করলাম। দাদার দেরি হচ্ছে দেখে আমি বাইক নিয়ে আবার রওনা দিলাম। কিছু দূর এগোনোর পর আবার লক্ষ্য করলাম রাস্তার ঠিক ডান দিকে একটা উজ্জ্বল সাদা ভবনের মতো একটা বাড়ি। তার কিছু দূরে আবার একটা ছোট্ট ব্রিজ, যেটা পেরোবার পর সেই লাল টাটা সুমো দাঁড়িয়ে আছে। আর সেটাকে অতিক্রম করে কিছু দূর এগিয়ে আবার একটা ছাগল রাস্তার ধারে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এবার আমার মনে একটু সন্দেহ জাগলো, কিন্তু ভাবলাম হয়তো কাকতালীয় ঘটনা। এখানকার সরকারি ভবনগুলো তো একই রকম দেখতে হয়, আর এইসব অঞ্চলে রাস্তার ধারে গরু বাছুর দাঁড়ানো খুবই অস্বাভাবিক কি? তখনও আমি আমার দাদাকে দেখতে পাচ্ছিলাম না, তাই একটা ফোন করলাম। তাকে ফোনে জানালাম যে সে তাড়াতাড়ি যেন এগিয়ে আসে, আমি অপেক্ষা করছি। সে জানালো যে আমি এগিয়ে যেতে পারি, সে কিছুক্ষণের মধ্যেই আমাকে ধরে ফেলবে। শুধু দাদা আমাকে বলল একটু ধীর গতিতে যেতে। কিছু দূর রাস্তা পের হওয়ার পর আমি আরো ভীত হয়ে পড়লাম, কেননা আমি আবার দেখলাম আবার একটা সাদা ভবন, তারপর একটা ব্রিজ। সেটা পেরোনোর পর রাস্তার ধারে দাঁড়ানো একটা লাল সুমো। সেটাকে অতিক্রম করে রাস্তার ধারে আবার সেই ছাগলটাকে ঘাস খেতে দেখলাম।
আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম এবং দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘড়ি ধরে 15 মিনিট পর দাদা আমার কাছে এসে পৌঁছালো। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু সে জানালো যে এগিয়ে আসার পথে সে কিন্তু কোনো সাদা ভবন দেখতে পায়নি। ব্রিজ পেরিয়েছে ঠিকই, কিন্তু কোনো লাল সুমো দাঁড়িয়ে থাকতে সে খেয়াল করেনি, আর কোনো ছাগলকেও সে দেখেনি রাস্তার ধারে দাঁড়িয়ে ঘাস খেতে। আমরা দুজন আবার যাত্রা শুরু করলাম, আর ঠিক 2 কিলোমিটার পর একটা সাইনবোর্ড দেখলাম যেখানে লেখা ছিল লাচেন 15 কিলোমিটার। যখন লাচেন গিয়ে পৌঁছাই তখন রাত 10:30 বাজে। সেখানকার হোমস্টের বৃদ্ধ মালিক আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা সেখানে পৌঁছতেই আমাদের ডাল, ডিম ভাজা, তরকারি আর ভাত তাড়াতাড়ি পরিবেশন করে দেন। প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই বৃদ্ধ হোমস্টের মালিককে আমি আমার সমস্ত ঘটনাগুলো খুলে বললাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কিভাবে সম্ভব? আমি কি তাহলে এক সমান্তরাল সময়চক্রে আটকে গিয়েছিলাম? আমি 2 ঘন্টা ধরে এক জায়গায় ঘুরপাক খাচ্ছিলাম, অথচ আমার দাদা বললেন যে আমি নাকি মাত্র 15 মিনিটের দূরত্ব এগিয়েছিলাম। হোমস্টের বৃদ্ধ মালিক আমার কথা শুনে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তিনি বলেন, প্রতিদিন এই লাচেন গ্রামে বহু গাড়ি আসে। তাদের মধ্যে 3-4 জনের থেকে এই রকম অভিজ্ঞতার কথা তিনি আগেও শুনেছেন। তারা নাকি এরকমই বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্যেই এমনটা করে, যাতে তারা এক জায়গাতেই ঘুরপাক খায়। তিনি এও বলেন, হতে পারে তোমাদের আসার পথে তোমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছিল। সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর তোমরা যখন সেই রাস্তা ধরে এলে আর কোনো বিপদের সম্মুখীন তোমাদের হতে হয়নি। যা ঘটেছিল আমার সাথে সেটা কি সত্যি ছিল নাকি ছিল একটা বিভ্রম, সেটা আজও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা সুপ্রতীক আমাদেরকে পাঠিয়েছে। এই ঘটনার মধ্যে ভৌতিক বা অলৌকিক কোনো ব্যাপার নেই ঠিকই, কিন্তু যে ঘটনাটা সুপ্রতীক বলল সেটা অলৌকিকের থেকে কিছু অংশে কম নয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে এরকম ঘটনা কিন্তু আমি আগে শুনিনি। অদ্ভুত একটা ঘটনা। সত্যি এরকম হতেই পারে যে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে এরকম একটা ফাঁপড়ে ফেলে বিপদের হাত থেকে সুপ্রতীককে বাঁচিয়েছিল। পাহাড়ি চালকেরা সেখানকার ভগবান বাবা হরভজন সিংকে ভীষণ মানেন। আমি সত্যি কথা বলতে এই ঘটনার সাথে তার একটা কানেকশন খুঁজে পাচ্ছি। হয়তো তিনি তাকে দিক ভুলিয়ে এমন জায়গায় নিয়ে ফেলেছিলেন যাতে সে এক রাস্তাতেই ঘুরতে থাকে আর সামনের বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করা ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে যে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। তার একটা কাল্পনিক নাম ধরে নিচ্ছি রবি। শুরু করছি আজকের প্রেতপক্ষের 292 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা। গত বছর দীপাবলির ছুটিতে আমি, আমার দাদা, আমার বৌদি আর দাদারই কয়েকজন বন্ধু গোয়াতে বেড়াতে গিয়েছিলাম। গোয়া সত্যি একটা সুন্দর জায়গা, কিন্তু আমাদের সফর সংক্ষিপ্ত করতে হলো কারণ দাদার জরুরি কিছু কাজ পড়ে গেল আর তার ফেরা খুবই দরকার হয়ে পড়ে। যে রাতে আমরা ফিরছিলাম সেই রাতটা ছিল অমাবস্যার রাত, যেটি অনেকেই অশুভ বলে মনে করে। তবে আমার সেরকম কোনো ধারণা নেই। কথিত আছে এই রাতে অশরীরী আত্মারা মুক্ত হয়ে ঘুরে বেড়ায় এবং তারা ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। আমরা গোয়া থেকে পুনে ফেরার পথে খোলাপুরের রাস্তা ধরলাম। এটা ছিল একটা পাহাড়ি পথ।
যেখানে সামান্য অসাবধানতা মানেই গাড়ি সহ খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। এই ধরনের রাস্তাকে বলা হয় ঘাট। এই বিশেষ ঘাটটি ছিল ফোন্ডা ঘাট। ফোন্ডা ঘাটের প্রবেশপথে একটা পুলিশ চেকপোস্ট ছিল। আমরা গাড়ি সেখানে থামালাম এবং আমাদের টার্নের জন্য অপেক্ষা করতে থাকলাম। বেশ কটা গাড়ি চলে গেল। পুলিশ একবার আমাদের দিকে তাকিয়ে প্রথমে কিছু বলল না, মনে হলো তারা খুব ব্যস্ত। আশেপাশের পরিবেশ ছিল অস্বাভাবিক শান্ত। সাধারণত এই সময় রাস্তায় অনেক গাড়ি চলাচল করে, কিন্তু সেই দিন রাস্তা ছিল একেবারেই ফাঁকা। চেকপোস্ট থেকে বেরিয়েই যাব, হঠাৎ একজন পুলিশ অফিসার এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? আমরা বললাম পুনে। আমাদের কথা শুনে পুলিশ অফিসারের মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল, যেন সে আমাদের শেষবারের মতো দেখছে। তার মুখের এমন অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞাসাই করে ফেললাম, স্যার কি হয়েছে? আপনার মুখটা এমন বিকৃত হয়ে গেল কেন? সেই পুলিশটা আমাদেরকে বলল, আপনারা আজ রাতে না গিয়ে সকালে যান না, ওটাই ভালো হবে। আমরা খুব অবাক হলাম তার কথা শুনে। পুলিশ আমাদের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, এই রাস্তা ভুতুড়ে, অনেকেই এখানে দুর্ঘটনার শিকার হয়েছে, বেশিরভাগই বেঁচে ফেরেনি। আমরা কোনো কারণও খুঁজে পাইনি। আপনারা তো ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, আজকে যাবেন না। যে গাড়িগুলোকে ছাড়লাম সেগুলো সব কমার্শিয়াল গাড়ি। দাদা তখন পুলিশকে বলল, ও প্রাইভেট কমার্শিয়াল গাড়ি ভূতেরা কি বেছে বেছে আক্রমণ করে? দাদার এই কথা শুনে সকলে হেসে উঠল। আমিও এসব বিশ্বাস করতাম না। মনে মনে ভাবলাম হয়তো পুলিশটা একটু বাড়িয়ে বলছে। তবু পুলিশটাকে বললাম, আমরা অনেকজন আছি, আপনি চিন্তা করবেন না, থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন বলে পুলিশের পরামর্শ না শুনে দাদা গাড়ি ছুটিয়ে দিল। বেশ কিছু দূর এগিয়ে এসছি, গাড়িতে দেদার গান চলছে আর আমরা হাততালি দিয়ে রীতিমতো গাড়ির ভেতরে নাচ করছি। কোথায় ভূত, কোথায় কি, কেউ কোথাও নেই। আমাদের উপদ্রবের জেরে তারাই হয়তো এই রাস্তা ছেড়ে পালিয়েছে। হঠাৎ দাদাকে দেখলাম গাড়ির গতি কমিয়ে দিল, আর তারপর আস্তে আস্তে দাদা গাড়িটাকে পুরোপুরি দাঁড়ি করিয়ে দিল। তারপর দাদা গাড়িতে চলা টেপ রেকর্ডারের গানটা বন্ধ করে দেয়। আমরা সকলেই হাততালি থামিয়ে দাদার দিকে তাকাই। দাদা গাড়ির সামনে রাস্তার ওপরে আঙুল নির্দেশ করে। আমরা সকলেই দেখতে পাই রাস্তার বাঁকের কাছে এক মহিলা ও এক শিশু দাঁড়িয়ে রয়েছে। এই গভীর রাতে জনমানবহীন রাস্তায় তাদের উপস্থিতি কেমন যেন অস্বাভাবিক লাগলো। আমি আমার দাদাকে বললাম, দেখো পুলিশ যা বলেছিল তাতে তো এদের কোনো ভয় নেই, শুধু আমাদের ভয় দেখানো। আমরা কেন ভয় পাবো? গাড়ি ধীরে চালিয়ে দাদা তাদের কাছে গেল আর জানলা খুলে বলল, আপনাদের কোথাও যাবার দরকার, আমরা পৌঁছে দিতে পারি। মহিলা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এলোমেলো চুল মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছিল। শিশুটির মুখটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। শিশুটি মায়ের শাড়ির আঁচলে তার মুখটা ঢেকে রেখেছে। ব্যাপারটা কেমন যেন অস্বস্তিকর লাগছিল। গাড়ির সকলে চুপচাপ। দাদাও আমাদের সাথে তাদের আসতে বলে কিছুক্ষণ চুপ করে গেছে। তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম, এই যে শুনছেন, সাহায্য চাইলে বলুন, নইলে আমরা চলে যাচ্ছি। আগের মতো এবারেও মহিলা কোনো কথা বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমাদের গাড়ির পেছনের সিট থেকে একটা বিকট শব্দ আসতে লাগলো। ঠাস ঠাস করে একটা শব্দ, কেউ জানলার কাঁচের ওপর বাড়ি মারছে। আমি পেছন দিকে তাকিয়ে দেখি আমার বৌদি প্রচন্ড জোরে কাঁপছে আর হাত দিয়ে জানলার কাঁচের ওপর ধাক্কা মারছে আর হাঁ করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি গাড়ির দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ির দরজা যেন কেউ বাইরে থেকে ঠেলে ধরে রেখেছে। ঠিক তখনই দাদা হঠাৎ চিৎকার করে উঠল, চলো, আমি গাড়ি দৌড় করাচ্ছি। আর বলা মাত্রই দাদা অ্যাক্সিলারেটরে পা রেখে গাড়ির গতি বাড়িয়ে এগিয়ে গেল। পাহাড়ি রাস্তা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু দাদা গাড়ির গতি কমালো না। কিন্তু এরপর যা আমরা দেখলাম সেটা আমাদের বোধ বুদ্ধির বাইরে।
সেই দৃশ্য দেখে আমাদের শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। আমরা দেখতে পেলাম গাড়ির পাশে আমাদের গাড়ির সমান গতিতে সেই মহিলা আর সেই বাচ্চাটি দৌড়ে যাচ্ছে। কিভাবে সম্ভব সেটা বুঝতে পারলাম না। আমার বৌদি ততক্ষণে কিছুটা সুস্থ হয়েছে। দাদা তাড়াতাড়ি তার গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা ভগবদ্গীতার বই খুলে বার করলো আর আমার বৌদির হাতে দিয়ে তাকে বলল, এটা জানলার সঙ্গে চেপে ধরো। দাদার কথা মতো বৌদি তাই করলো আর আমি এদিক থেকে হনুমান চাল্লিশা পাঠ করতে লাগলাম। আমাদের গাড়ির পাশে দৌড়ে আসা সেই মহিলাটি একটা কান ফাটানো বিকট চিৎকার করে রাস্তার ওপর তার দৌড় থামিয়ে দাঁড়িয়ে গেল আর আমাদের গাড়ি তাকে অতিক্রম করে এগিয়ে গেল অনেক দূর। আর কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা গেল না। চারিপাশ নিস্তব্ধ। আমরা সবাই ভয় কাঁপছিলাম। কোনো কথা বলার শক্তি আমাদের ছিল না। শেষ পর্যন্ত আমরা নিরাপদে আরেকটা চেকপোস্টে এলাম। আমরা পুলিশকে সমস্ত ঘটনা বললাম। পুলিশ বলল, আপনারা খুব ভাগ্যবান, এই পথে অনেকেরই সাথে এমন ঘটনা ঘটেছে। অনেক সময় অনেকের মৃতদেহ আমরা খুঁজে পেয়েছি রাস্তার ধারে, আর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা অবস্থায় রাস্তার ধারে উল্টে থাকতে দেখেছি। আমাদেরকে সেই পুলিশ পরামর্শ দিল যে এই চেকপোস্ট থেকে 1 কিলোমিটার দূরে একটা লজ রয়েছে, রাতটা যেন সেখানেই কাটাই আমরা এইবার সেই পুলিশের কথার অমান্য করিনি। রাতটা সেই লজে কাটিয়ে পরের দিন সকালে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তবে সেই রাতের কথা গাড়িতে উপস্থিত সকলে কোনো দিনই ভুলতে পারবো না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আরেকটা অদ্ভুত ঘটনা আমাদের নাম না জানা বন্ধু পাঠিয়েছে। খুবই রোমহর্ষক ঘটনা এটা। তোমরা এই রাস্তার কথা যেটা উল্লেখ আছে এই ঘটনায়, তোমাদের মধ্যে যারা ঘটনা শুনছো তারা কি এই রাস্তায় গেছো কোনোদিন, বা এরকম ঘটনা কি শুনেছো? যদি শুনে থাকো বা এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই দুটো ঘটনা দিয়েই এপিসোড সাজিয়েছিলাম, আর এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।